ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 5-এ একটি গল্প আছে, সেটি হলো বুলবুল একজন ক্লিনার। এই গল্পটি আমি সহজভাবে বুঝিয়ে দেব। এই গল্পটি এক্সপ্লেন করব, বিভিন্ন শব্দের অর্থ তোমাদেরকে জানাবো এবং এই গল্প থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা খাতায় লিখে নিবে। তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো তারা এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তাহলে বন্ধুরা চলো এবার মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই টেক্সটটা এখন পড়ব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দ, নতুন শব্দ এবং প্রয়োজনীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল। বুলবুল সম্পর্কে এই টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন বিলো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এখন আমি এই গল্পটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। বুলবুল কালেক্টস রাবিশ। বুলবুল আবর্জনা সংগ্রহ করে ফ্রম দ্য শঙ্কর এরিয়া থেকে ইন ঢাকা। ঢাকার শঙ্কর এরিয়া থেকে বুলবুল ময়লা সংগ্রহ করে। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়াক্স আপ অ্যাট 5 o'clock। সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে। অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর, এবং শঙ্করের রাস্তা দিয়ে সে হাঁটে। টু কালেক্ট রাবিশ, আবর্জনা সংগ্রহ করার জন্য। পিপুল অফ শঙ্করের লোকেরা পুট দেয়ার রাবিশ, তাদের আবর্জনাগুলি রাখে ইন প্লাস্টিক বিনস, প্লাস্টিকের বিনে, অর্থাৎ ময়লা আবর্জনা যে কন্টেনারে রাখা হয় সেটাকে আমরা বিন বলি, প্লাস্টিক বিনে রাখে। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, এবং সেগুলি তাদের বাড়ির সামনে অর্থাৎ বাসার সামনে রেখে দেয়। লিভ মানে রেখে দেওয়া। লিভ শব্দটি হলো ত্যাগ করা, রেখে যাওয়া, রেখে দেওয়া, এরকম অর্থ। দেম অর্থাৎ রাবিশ, এখানে রাবিশ ময়লা আবর্জনাকে বুঝিয়েছে। ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজ, মানে সম্মুখে, বিফোর। ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস মানে বিফোর দেয়ার হাউস। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর, এটা একটা ফ্রেজ। ফ্রম ডোর টু ডোর মানে দাঁড়ে দাঁড়ে, ডোর টু ডোর মানে দাঁড়ে দাঁড়ে, অর্থাৎ প্রতি বাড়ি বাড়ি সে গিয়ে ময়লা সংগ্রহ করে। তাহলে সেন্টেন্সটি হলো বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট রাবিশ। প্রতি বাড়ি বাড়ি গিয়ে বুলবুল ময়লা সংগ্রহ করে, আবর্জনা সংগ্রহ করে। সামটাইমস মাঝে মাঝে, কখনো কখনো, দি বিনস আর ভেরি ডার্টি, এই যে ময়লা আবর্জনা রাখার যে বিনটা, এই বিনটা কী হয়ে যায়, খুব ময়লাযুক্ত হয়ে যায়, নোংরা হয়ে যায়। অ্যান্ড দি স্মেল ব্যাড, এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, অর্থাৎ খারাপ গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল এতে কিছু মনে করে না। হি টেকস আউট, এখানে একটা ফ্রেজ, টেক আউট মানে বের করে আনা। তাহলে আমরা এখানে এর আগেও একটি ফ্রেজ দেখলাম, সেটা হলো ইন ফ্রন্ট অফ একটা ফ্রেজ মানে সম্মুখে, বিফোর। ফ্রম ডোর টু ডোর মানে দাঁড়ে দাঁড়ে, এটা একটা ফ্রেজ। আরেকটা হলো টেক আউট মানে বের করে আনা, ভিতর থেকে বাইরে নিয়ে আসা। হি টেকস আউট এভরিথিং, সে প্রতিটি জিনিস বের করে নিয়ে আসে ফ্রম দ্য বিনস, অর্থাৎ এই যে প্লাস্টিকের বিন থেকে সে ময়লাগুলি সবগুলি বের করে নিয়ে আসে। অ্যান্ড পুটস দেম, ওগুলোকে রাখে ইন হিজ ভ্যান, তার যে ভ্যান গাড়ি, অর্থাৎ বুলবুল যে ময়লাগুলি সংগ্রহ করে ভ্যান গাড়ি দিয়ে নিয়ে এক নির্দিষ্ট জায়গায় ফেলে, সেটা ভ্যান গাড়ি, সে ভ্যান গাড়িতে সে কী করে রাখে। হি বিলিভস, সে বিশ্বাস করে যে, অর্থাৎ হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস, জব মানে চাকরি, কাজ, এরকম। তাহলে সকল কাজ আর ইম্পর্টেন্ট, হ্যাঁ, তার মানে সে বিশ্বাস করে যে সকল কাজ গুরুত্বপূর্ণ, সকল চাকরি কিন্তু গুরুত্বপূর্ণ, সকল কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এভরিডে, প্রতিদিন, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। টু কিপ মানে রাখতে, দিস এরিয়া এই এলাকাটাকে রাখতে, কি রাখতে, ক্লিন পরিষ্কার রাখতে। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এভরিডে প্রতিদিন, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। টু কিপ দিস এরিয়া ক্লিন, এই এলাকাটাকে পরিষ্কার রাখতে সে কঠোর পরিশ্রম করে। লাস্ট মান্থ গত মাসে বুলবুল ওয়াজ সিক ফর 2 days, বুলবুল 2 দিনের জন্য অসুস্থ হয়ে গিয়েছিল। সো সে কারণে হি কুডন্ট কাম টু কালেক্ট দ্য রাবিশ, হি কুড নট কাম সে আসতে পারেনি। টু কালেক্ট দ্য রাবিশ আবর্জনা সংগ্রহ করতে, আবর্জনা নিতে সে আসতে পারেনি।
দ্য পিপল অফ শঙ্কর, শঙ্করের লোকেরা ওয়ার ইন গ্রেট ট্রাবল, তারা বেশ সমস্যায় পড়ে গিয়েছিল। হ্যাঁ, তারা খুব সমস্যায় পড়ে গিয়েছিল, কারণ বুলবুল ময়লা সংগ্রহ করতে আসছে না। দে গট পাইলস অফ রাবিশ, তারা ময়লার আবর্জনা স্তূপ করে রেখে দিল। ওয়াইটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, অর্থাৎ তারা ময়লা আবর্জনা বিনে করে একদম তাদের বাসার সামনে একদম স্তূপাকার করে রেখে দিয়েছে। এতে করে কি হয়েছে, দ্য হোল এরিয়া মানে পুরো এলাকা বিকেম ডার্টি, অর্থাৎ নোংরা হয়ে গেল। ডার্টি মানে নোংরাযুক্ত হয়ে গেল, ময়লা আবর্জনা পরিপূর্ণ হয়ে গেল। অ্যান্ড আনহাইজেনিক, অস্বাস্থ্যকর হয়ে পড়ল। ওয়েন বুলবুল গট ওয়েল, এখানে একটি ফ্রেজ, গট ওয়েল মানে সুস্থ হয়ে গিয়েছিল, অর্থাৎ যখন সে সুস্থ হলো। এটা ফ্রেজটা হলো গেট গেট ওয়েল মানে সুস্থ হওয়া, গেট ওয়েল মানে সুস্থ হওয়া। তা এটা পাস্ট ফর্ম হলো গট ওয়েল। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন সে সুস্থ হলো, আরোগ্য লাভ করলো। হি কেম ব্যাক মানে ফিরে আসলো। কেম ব্যাক মানে রিটার্ন, CAME। এই কেম ব্যাকটাও কিন্তু একটা ফ্রেজ। কেম ব্যাক মানে রিটার্ন। যখন সে সুস্থ হলো, হি কেম ব্যাক, সে ফিরে আসলো। টু শঙ্কর, অর্থাৎ হি রিটার্ন টু শঙ্কর, সে শঙ্কর এলাকায় ফিরে আসলো। হি কালেক্টেড, সে সংগ্রহ করলো। এভরিথিং, সে সবগুলি সংগ্রহ করলো। এই যে এতদিন যে ময়লাগুলি ওখানে পড়েছিল সবগুলি সে সংগ্রহ করলো। ফ্রম অল দ্য বিনস, অর্থাৎ বিনগুলি প্রত্যেকটা বাড়ি বাড়ি থাকে, সকল বিন থেকে সে ময়লাগুলি সে সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, বুলবুল ডাজ নট ওয়ান্ট, বুলবুল চায় না। টু ফল সিক, একটা ফ্রেজ, ফল সিক মানে অসুস্থ পড়া, অসুস্থ হয়ে পড়া। তা বুলবুল আবার অসুস্থ হতে চায় না, বুলবুল আবার অসুস্থ হয়ে পড়তে চায় না। হি রিয়েলাইজেস মানে হি আন্ডারস্ট্যান্ড, হি কেম টু আন্ডারস্ট্যান্ড, তাই না? সে উপলব্ধি করলো, সে বুঝতে পারলো। ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে তার কাজ বন্ধ করে দেয়, ইভেন ফর এ ফিউ ডেজ, এমনকি কিছুদিনের জন্য যদি সে কাজ বন্ধ করে দেয়, তাহলে দ্য হোল এরিয়া, পুরো এলাকাটা উইল পরিণত হবে টার্ন ইন্টু মানে পরিণত হওয়া, এ বিগ ডাস্টবিন, অর্থাৎ পুরো এলাকাটা একটা বিশাল আকারের ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে আমরা এই গল্পটিতে আমরা কিছু ফ্রেজ দেখলাম। ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ, এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনিট ভার্ব, যার কোনো সাবজেক্ট এবং সমাপিকা ক্রিয়া থাকে না, তাকে বলে ফ্রেজ। একের অধিক শব্দ মিলে ফ্রেজ হয়, এবং এই ফ্রেজগুলো পার্টস অফ স্পিচের কাজ করে। কখনো কোনো ফ্রেজ নাউন, কোনো ফ্রেজ অ্যাডজেক্টিভ, কোনো ফ্রেজ ভার্ব, কোনো ফ্রেজ অ্যাডভার্ব, কোনো ফ্রেজ প্রিপোজিশন, কোনো ফ্রেজ কনজাংশন এবং কোনো ফ্রেজ ইন্টারজেকশনের কাজ করে থাকে। তাহলে এই গল্পে আমরা কিছু ফ্রেজ দেখলাম, সেটা কি? ডোর টু ডোর, ইন ফ্রন্ট অফ, কাম ব্যাক, টেক আউট, তারপরে দেখলাম আমরা টার্ন ইনটু, এখানে টার্ন ইনটু দেখলাম। আমরা যদি এটাকে অন্য কালার দিয়ে ম্যাচিং করে দিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আমাদের এখানে ফ্রেজগুলি হলো, এখানে আমরা ওয়েক আপ, এটা একটা ফ্রেজ মানে ঘুম থেকে ওঠা। আরেকটি ফ্রেজ হলো ইন ফ্রন্ট অফ, এটা একটা ফ্রেজ সম্মুখে মানে বিফোর। ডোর টু ডোর মানে দাঁড়ে দাঁড়ে, ডোর টু ডোর এটা একটা ফ্রেজ। তারপর আসলে টেক আউট, এটা একটা ফ্রেজ, আমরা এটা লিখে নিব। তারপর আসলো হলো, এইবার এখানে আসবো আমরা, এখানে আমরা এইটাকেও একটা ফ্রেজ আকারে ধরতে পারি। গট পাইলস মানে স্তূপাকার করে রাখা, গেট পাইলস। আবার এখানে আরেকটি ফ্রেজ আছে ইন ফ্রন্ট অফ, একটা ফ্রেজ। তারপর আছে গট ওয়েল মানে গেট ওয়েল, এটা গট ওয়েল হলো পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্মে গেট ওয়েল সুস্থ হওয়া। কেম ব্যাক এটা পাস্ট ফর্ম ফিরে এসেছিল মানে রিটার্ন, এর প্রেজেন্ট ফর্মে কাম ব্যাক, এটা একটা ফ্রেজ। তারপর হলো ফল সিক মানে অসুস্থ হয়ে পড়া। তারপরে হলো টার্ন ইনটু মানে পরিণত হওয়া। আরেকটা ফ্রেজের ভিতরে আছে সেটা হলো টেক আউট মানে বের করা, সে এইটা হলো টেক আউট, সবগুলি বের করে নিয়ে আসে। তাহলে এখানে আমরা অনেকগুলো ফ্রেজ দেখতে
পাচ্ছি, তাহলে ফ্রেজ সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। না হলে আমরা কোনো টেক্সট পড়তে গিয়ে আমরা বেশ সমস্যায় পড়ে যাবো। অর্থাৎ ফ্রেজ জানা না থাকলে আমরা একটি গল্পের সঠিক অর্থ অনুধাবন করতে পারবো না। সে কারণে ওয়ার্ড শেখার পাশাপাশি গল্পের যে ফ্রেজগুলি থাকবে সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এবং এটাও জানতে হবে সেই ফ্রেজগুলো কিসের কাজ করেছে, নাউন নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গল্পটি পড়ে এ পর্যন্ত আমরা গল্পটি পড়লাম, অর্থাৎ গল্প থেকে গল্পে কি লেখক বলতে চেয়েছেন সেটা আমরা জানতে পারলাম। এখানে কিছু শব্দের অর্থ জানলাম এবং অনেকগুলো ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলোর অর্থ আমরা জানলাম। এবার আমরা এই গল্পে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলি পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমি আজকে যে প্রশ্নগুলি তোমাদেরকে বলবো বা আলোচনা করব, তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে এবং খাতায় নোট করবে। এবং তোমরা যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো এবং যারাই দেখছো, যারা ষষ্ঠ শ্রেণীতে এই বছর 2025-এর রিভাইজ সিলেবাস অর্থাৎ 2025-এ যারা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তারা অবশ্যই এই আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা লিখে রাখবে। তাহলে এখন আমি যে প্রশ্নগুলি দেখাবো সেই প্রশ্নগুলি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোই তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্নগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিখে নিবে। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি আমি বুলবুল টেক্সট থেকে নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। প্রথম যে প্রশ্নটি হলো সেটি হলো হু ইজ বুলবুল। এই প্রশ্নটির উত্তর খুব সহজ। আমরা গল্পে দেখেছি যে বুলবুল কালেক্টস রাবিশ, অর্থাৎ যে বা যারা ময়লা আবর্জনা সংগ্রহ করে বা এই কাজ করে, এই চাকরি করে, অ্যাকচুয়ালি তাদেরকে আমরা ক্লিনার বলে থাকি, তাই না? তাহলে হু ইজ বুলবুল, বুলবুল কে? তাহলে বুলবুল ইজ এ ক্লিনার। তাহলে উত্তরটা আমরা লিখব বুলবুল ইজ এ ক্লিনার। বুলবুল ইজ এ ক্লিনার। এরপর আসলো হোয়াট ডাজ বুলবুল ডু। বুলবুল কি করে, তাই না? তাহলে এইটিও অত্যন্ত সিম্পল উত্তর। গল্পটি আমরা যদি মনোযোগ দিয়ে পড়ি, প্রথমেই কিন্তু এই উত্তরটি আছে। তোমাদের কাছে যদি বইটি থাকে তাহলে বইয়ের দিকে তাকিয়ে দেখবে যে আমাদের প্রথম সেন্টেন্সে আছে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম শঙ্কর এরিয়া। তাহলে আমার প্রশ্নটি হলো হোয়াট ডাজ বুলবুল ডু। বুলবুল কি করে? আমরা প্রশ্নে যা চাইবে ঠিক সেই উত্তরটি আমরা দেব, একজ্যাক্ট জাস্ট সেই উত্তরটি দেব, এর বেশি লিখব না। এবং অবশ্যই বাক্য থেকে হুবহু লিখব না। যদি উত্তরটি একজ্যাক্টই যদি উত্তরটি গল্পে হুবহু থাকে যে এটাকে মানে আর অন্য কোনো উপায় লেখা যাচ্ছে না, তাহলে আমরা সেখান থেকে নিব, অন্যথায় আমরা নিজেরা সেটাকে চেঞ্জ করে লেখার চেষ্টা করব। মনে রাখতে হবে যে পরীক্ষায় যদি কোনো গল্প থেকে আমরা হুবহু অর্থাৎ সেন্টেন্সগুলি উঠিয়ে দিই, তাহলে সেখানে কিন্তু আমাদের মার্ক 50% অথবা 25% মার্ক আসবে, আমরা ফুল মার্ক পাবো না। তাহলে হোয়াট ডাজ বুলবুল ডু, বুলবুল কি করে? তার গল্পের প্রথম লাইনটাই কিন্তু আমাদের এই উত্তর, বুলবুল কালেক্টস রাবিশ। তাহলে এই উত্তরটুকুই আমরা শুধু লিখবো, এর বেশি লিখবো না। কালেক্টস রাবিশ, ওকে। তাহলে আমরা একটি উত্তর লিখেছি প্রশ্ন। নেক্সট 2 নম্বর প্রশ্নের উত্তরটি হলো এরকম আমাদের। এরপর আসলো আমাদের হোয়ার ডু দ্য পিপুল অফ শঙ্কর লিভ দেয়ার রাবিশ। অর্থাৎ এই যে শঙ্করের লোকেরা, তারা এই আবর্জনাগুলি কোথায় রাখে? লিভ মানে রাখা, তারা কোথায় রাখে? প্লেস করা, কোন জায়গায় রাখে? তাহলে কোথায় রাখে? বিফোর দেয়ার হাউস, অর্থাৎ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। আমরা কিন্তু গল্পটার দিকে তাকালে বুঝতে পারবো যে পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন এ প্লাস্টিক বিন অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। যে শঙ্করের লোকেরা তাদের এই ময়লা আবর্জনাগুলি তাদের বাড়ির সামনে রেখে দেয়। তাহলে সিম্পলি আমরা উত্তরটা লিখব যে দি পিপুল অফ শঙ্কর, এখানে আমি লিভ লিখেছি, তাহলে আমি উত্তরে লিভই লিখব, লিভ দেয়ার রাবিশ
ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। জাস্ট এই উত্তরটি হবে, এর বেশি লেখার আমাদের আর কোনো প্রয়োজন নেই। ওকে, নেক্সট, হোয়াই ডিডন্ট বুলবুল কাম টু কালেক্ট রাবিশ? হোয়াই ডিডন্ট বুলবুল কাম টু কালেক্ট রাবিশ? কেন বুলবুল ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসেনি? কেন আসেনি? বুলবুল অসুস্থ ছিল, সে কারণে আসেনি। এই প্রশ্নটির উত্তর আমাদের এখানে গল্পের ভিতরে পরিষ্কার করে লেখা আছে যে কেন আসেনি। যখন কেন থাকে আমরা সেই প্রশ্নের উত্তর আমরা বাক্যে টু ব্যবহার করে লিখতে পারবো অথবা বিকজ ব্যবহার করে লিখতে পারবো। তবে টু ব্যবহার করে লেখাও কিন্তু উত্তরটা সহজ এবং সবচেয়ে ভালো। আর বিকজ দিয়ে লিখলে বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় এবং সেটা অনেক বড় বাক্য হয়ে যায় এবং সেটাকে সাজানো কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমাদের সকল শিক্ষার্থীরা কিন্তু এই কাজটা করতে পারে না। সে কারণে আমরা কি করব, টু দিয়ে উত্তরে লিখব। টু কথাটির অর্থ হলো তে অথবা জন্য। আমরা জন্য অর্থও কিন্তু টু প্রকাশ করতে পারি। আমি উত্তরটি লিখছি, তোমরা দেখো। হোয়াই ডিডন্ট বুলবুল কাম টু কালেক্ট রাবিশ? তাহলে উত্তরটা শুরু করব কোন জায়গা থেকে? কেন বুলবুল আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি? কে আসতে পারেনি? বুলবুল আসতে পারেনি। তাহলে আমরা কি করব, বুলবুল দিয়ে শুরু করব। তাহলে বুলবুল তাহলে ডিডন্ট কাম টু কালেক্ট রাবিশ, আসেনি। কেন আসেনি? তাহলে আমরা ডিড দিয়ে লিখি। রাবিশ আসতে পারেনি বিকজ হি, যেহেতু প্রশ্নটি আমার মূল বাক্যটি পাস্ট ফর্মে আছে, তাহলেও আমার পরবর্তী বাক্যটা পাস্ট ফর্মে লিখতে হবে। বিকজ হি ওয়াজ সিক, কারণ সে অসুস্থ ছিল। অথবা এই উত্তরটি আমরা আরেকটি সহজভাবে লিখতে পারি, বুলবুল এই উত্তরটাও কিন্তু আমরা লিখতে পারি। সেটা কি, বুলবুল ডিড নট কাম টু কালেক্ট রাবিশ ফর হিজ ইলনেস। এবার আমরা আরেকটি প্রশ্নের উত্তর দেখছি আমরা, সেটা হলো হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল হোয়েন বুলবুল ফেল সিক, তাই না? ফল, ফেল, এফ এ ডাবল এল, ফল মানে প্রেজেন্ট ফল, আর এফ এ ডাবল এল ফেল মানে পাস্ট ফল। তাহলে ফল সিক অসুস্থ হয়ে পড়া, এটা হলো প্রেজেন্ট ফল, আর ফেল সিক অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল মানে কি হয়েছিল, হোয়েন বুলবুল ফেল সিক মানে বুলবুল যখন অসুস্থ হয়ে পড়লো তখন কি হয়েছিল। এটা আমরা গল্পে সুন্দরভাবে লেখা আছে যে বুলবুল যখন অসুস্থ হয়ে পড়লো তখন পুরো এলাকা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেল, তাই না? তাহলে উত্তরটি আমরা এখান থেকে লিখব, হোয়েন বুলবুল ফেল সিক। এখান থেকে আমরা শুরু করব, হোয়েন বুলবুল ফেল সিক। এটা কমা দিব, যেহেতু এটা ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা আমরা আগে লিখছি, সেখানে ওটা কমা দিব। দি পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল as the rubbish got piles before their houses. When বুলবুল fell sick, যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ল, দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, তারা বেশ সমস্যায় পড়ে গেল, যেহেতু ময়লাগুলি তাদের বাড়ির সামনে স্তূপাকার হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা হলো এটা আমার এক্সাক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হলো, এটাকে আমরা মার্ক করে দিলাম, হাউ ডাজ বুলবুল কালেক্ট রাবিশ? বুলবুল কালেক্টস রাবিশ by walking from door to ডোর। তাহলে সে কি করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে হেঁটে
বাড়ি বাড়ি গিয়ে সে ময়লা সংগ্রহ করে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক? কি ঘটেছিল বা কি হয়েছিল যখন বুলবুল অসুস্থ হয়ে পড়ল? হ্যাঁ, তাহলে উত্তরটি হবে হোয়েন বুলবুল বিকেম সিক, the whole area became dirty and unhygienic। তাহলে কি হলো? ওয়েন বুলবুল বিকেম সিক, বুলবুল যখন অসুস্থ হয়ে পড়ল তখন সমগ্র এলাকাটা ময়লা, নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ল। পরের প্রশ্নটি হলো হোয়াট ডাজ হি টেক আউট ফ্রম দ্য বিনস? বিন থেকে সে কি বের করে নিয়ে আসে? খুব সিম্পল উত্তর, সে বিন থেকে ময়লাগুলি বের করে নিয়ে আসে। তাহলে উত্তরটি হবে হি টেকস আউট রাবিশ ফ্রম দ্য বিনস। সে বিন থেকে ময়লাগুলি বের করে নিয়ে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই বুলবুলের গল্পটি সম্পর্কে জানলাম। এই গল্পে বিভিন্ন প্রশ্ন ছাড়াও আমরা গল্প থেকে বিভিন্ন শব্দের অর্থ জানলাম। গল্পের ভিতরে অনেকগুলি ফ্রেজের ব্যবহার হয়েছে, এই ফ্রেজগুলি আমরা জানলাম। তাহলে আমাদের কাজ হবে গল্পটি ভালোভাবে রিডিং করা, শব্দের অর্থগুলি জানা, ফ্রেজগুলি অর্থগুলি জানা, তারপর এই গল্প থেকে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর লেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ বিষয়ে তোমাদের কোনো জানার থাকলে, প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমরা যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। আবার দেখা হবে অন্য একটি লেসনে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।